আপনারা শুনছেন কণ্ঠ সাহিত্য, যেখানে পাবেন বাংলা ও বিশ্ব সাহিত্যের ভৌতিক, তান্ত্রিক, গোয়েন্দা, থ্রিলার, রহস্য এবং সকল ধরনের গল্পকথা। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমাদের আজকের গল্প কুশল মণ্ডলের কলমে পাতাল ঘরের হত্যাকারী। গল্প পাঠে নাইম ইমন। বিভিন্ন চরিত্রে ফারহান ফিদা, শোয়েব আহমেদ, দেবজ্যোতি রায়, নাইম ইমন, জামিল হোসেন, নাহিদ শৌরিন প্রমুখ। গল্পটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে পাতাল ঘরের হত্যাকারী। রাত তখন 1টার একটু ওপাশে। হালিপুর হাইওয়ে দিয়ে বেশ ভালো গতিতে একটা ঝকঝকে সাদা গাড়ি ছুটে যাচ্ছে। রাস্তাটা কুয়াশায় ভালো দেখা যাচ্ছে না, যদিও গাড়ির হেডলাইটটা জ্বালানো, তবুও এই ঘন কুয়াশার চাদর বারংবার এই আলো শুষে নিচ্ছিল। ড্রাইভার একদিনের ছুটিতে গ্রামের বাড়ি গিয়েছে বলে নিজেই ড্রাইভ করে আসছেন ডক্টর আলতাফ খান। আলতাফ খান একজন MBBS ডক্টর। সরকারি হাসপাতালে ডিউটি শেষ করে ক্লিনিকে যান। সেখানে অনেক রাত পর্যন্ত রোগী দেখে তারপর বাসায় ফেরেন। আজকেও প্রতিদিনের মতোই ফিরছেন। সামনে তো একটা চায়ের দোকান দেখা যাচ্ছে, ওখান থেকে চা খেয়ে যেতে হবে। বড় ক্লান্ত লাগছে, চা খেয়ে দেখি একটু চাঙ্গা হতে পারে কিনা। চায়ের দোকানের কাছে আসতেই দেখা যায় দোকানটা বন্ধ। চারদিকে একেবারে শুনশান, কোথাও কোনো লোকজন নেই। একটু পরপর একটা প্যাঁচা কোথা থেকে যেন ডেকে উঠছে। এছাড়া আর তেমন কোনো শব্দ শোনা যায় না চারপাশে। রাত 1টা বাজে, এর ভিতরেই দোকান বন্ধ। এমনিতে তো রাত 2টা পর্যন্ত খোলা থাকতে দেখা যায়। আচ্ছা, একটা ডাক দিয়ে দেখি, হয়তো ভেতরে আছে। ডক্টর আলতাফ খান গাড়ি থেকে নেমে দোকানের কাছে যায় আর বেশ কয়েকবার উচ্চ স্বরে ডাক দেয়, কিন্তু না, কোনো উত্তর পাওয়া যায় না। হতাশ হয়ে ফিরে আসতে যাবে, ঠিক তখনই কিছু একটা দেখে সে চমকে ওঠে। গাড়ির সামনে বসে গাড়িতেই হেলান দিয়ে আছে কেউ একজন, মাথাটা নিচু করা। হেডলাইটের তীব্র আলোটাকে পিঠ দিয়ে চেপে ধরে আছে ওই লোকটি। মাথা নিচু করে থাকায় সে কে তা আর বোঝা গেল না। কে লোকটা? পাগল নাকি? এত রাতে গাড়ির সামনে বসে কি করছে? এই শুনছেন, কে আপনি? কি করছেন এখানে? কিন্তু না, ওই লোকটা আগের মতোই বসে রইল, এক চুলও নড়ল না। আলতাফ একটু বিব্রতই হলো। আস্তে আস্তে এগিয়ে যায় সে অজ্ঞাত লোকটার দিকে আর তার কাঁধে হাত দিয়ে ডাক দেয়। ও ভাই, কি হলো? গাড়ির সামনে বসে আছেন যে? মাঝরাতে মরার সাহায্য গেছে নাকি? আলতাফের হাতের ছোঁয়াতে এবার একটু নড়ে উঠল ওই অজ্ঞাত লোকটা, আর মাথা তুলতেই এক অজানা ভয়ে কেঁপে ওঠে আলতাফের বুক। লোকটার সারা শরীর কালো কাপড়ে মোড়ানো, যেন কালো অবয়বে ঢাকা কোনো জীবন্ত লাশ। 6 ফুটের মতো উচ্চতা লোকটার, গায়ে কালো কোট, হাতে কালো মোজা আর পায়ে কালো শু পরা। কালো কাপড়ের আড়ালে লুকানো মুখখানা থেকে এই প্রথম কথা বের হলো, মৃত্যুর স্বাদ। যারা কবর থেকে উঠে আসে তাদের মরার ভয় থাকে না ডাক্তার। তারা মৃত্যুকে ভয় পায় না, বরং মৃত্যু নিয়ে খেলা করে। আচ্ছা, বুঝলাম। এখন আমার পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। এরকম মাঝ রাস্তায় গাড়ির সামনে বসে থাকলে গাড়ি চালাবো কি করে? গাড়ি তো এখন চলবে না। গাড়ির চাবি তো আমি ওই ডোবায় ছুঁড়ে ফেলে দিয়েছি। এখন খেলা হবে, মৃত্যুর খেলা, যেখানে শুধু একজনই জয় পাবে, আমি। হ্যাঁ হ্যাঁ, আমি। খেলবেন না আপনি? আলতাফ খানের মনে পড়ে সে গাড়ি থেকে বের হবার আগে চাবিটা নেয়নি। তার উপর গাড়ির জানালাটা খোলা ছিল, তার মানে এই সুযোগে ও চাবিটা নিয়ে নিয়েছে। কি সব পাগলের মতো বকছেন? পথ ছাড়ুন আর আমার গাড়ির চাবি দিন। গাড়ির চাবি তো আমার কাছে নেই, আছে একটা জীবন মৃত্যুর চাবি। দিব? অজ্ঞাত কালো পোশাক পরা লোকটা তার কোমরের কাছ থেকে একটা পিস্তল বের করে আর সোজা তাক করে বসে থাকে ডক্টর আলতাফ খানের দিকে। আলতাফ খানের 2 পা থরথর করে কাঁপতে থাকে, কিন্তু সেই দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই সে অজ্ঞাত লোকটার। এ কি করছেন? আমাকে মারবেন না,
আমি আপনার কি ক্ষতি করেছি? আমি তো আপনাকে চিনি পর্যন্ত না। আমি তো কোনো ভুল করিনি। আমাকে আমাকে কেন মারছেন? আমি জানি তুই কোনো ভুল করিসনি। তুই যেটা করেছিস সেটা হলো অপরাধ, আর এই অপরাধের কোনো ক্ষমা নেই। তাহলে গেমটা শুরু করা যাক। রেডি? 1, 2, 3। কে তুই? কেন মারছিস আমাকে? কেন কেন? তোর কি ক্ষতি করেছি আমি? আমি মেরেছি? কই না তো। আরে মার তো এখনো শুরুই করিনি রে, এখন শুরু করব। লোকটার পকেট থেকে একটা ধারালো ছোরা বের হতেই গাড়ির হেডলাইটের আলোতে সেটা চকচক করছে। অজ্ঞাত লোকটি ওই ছোড়া হাতে 1 পা 2 পা আগাতে থাকে, আর আলতাফ এক অবর্ণনীয় ভয়ে 1 পা 2 পা করে পেঁচাতে থাকে। একসময় গাড়ির সাথে সেটে যায় ডক্টর আলতাফ খান। চোখ তার বিস্ফারিত। সামনে সাক্ষাৎ যমদেবতার মতো দাঁড়িয়ে আছে ওই অজ্ঞাত লোকটি। কেন মারছিস আমাকে? কি করেছি আমি? আলতাফ আর কোনো কথা বলার আগেই অজ্ঞাত লোকটি ঝাঁপিয়ে পড়ে ওর উপর। একটা হিংস্র জানোয়ারের মতো একের পর এক ছুরি চালাতে থাকে ওর বুকে, পিঠে, মুখে। মুহূর্তে ধারালো ছুরির আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় আলতাফের দেহ। রক্তে ভেসে যায় গোটা হাইওয়ে। এখনও ওর মুখ থেকে খুবই অস্পষ্ট গঙ্গানি বের হচ্ছে, তবে ক্রমে তা মিলিয়ে গেল। শুধু একটা শব্দই শোনা গেল, সেটা হলো ওই অজ্ঞাত লোকটির হাসির শব্দ। গেম ইজ ওভার। জয়ী হলো কে? আমি। হ্যাঁ, আমি। অজ্ঞাত লোকটি মুখ থেকে মুখোশটা খুলে সজোরে গেঁথে দিল ওই ডক্টর আলতাফ খানের বুকে। এরপরে একটা অজানা বিদঘুটে সুর দিতে দিতে দূরে মিলিয়ে গেল। রাতের আকাশ আর আকাশে লক্ষ কোটি নক্ষত্র ছাড়া এই ঘটনা আর কারও দৃষ্টিগোচর হলো না। গাড়ির হেডলাইটের আলো তখনও জ্বলছে আর নিভছে, আর সেই আলোতে দেখা গেল একটা শেয়াল ওই মৃতদেহের দিকে আস্তে আস্তে এগিয়ে আসার চেষ্টা করছে। তারপরে আবার ভয়ে ফেরত চলে যাচ্ছে। পিচ ঢালা পথে আছে আলতাফ খানের নিথর দেহ। চোখ দুটো এক অনড় দৃষ্টিতে মেলে আছে। রবিবার সকাল বাইরের ঘরের দরজা ঠেলে প্রবেশ করলো নাজমুল হুদা। প্রতিদিন ও সকাল সকাল চলে আসে। আরাস চৌধুরীর বাড়ির সাথেই লাগানো এই বৈঠকখানা। এখানেই সব কাজের আলাপ আলোচনা আর তদন্ত করা হয়। রুমে ঢুকে একটা চেয়ারে বসে পড়ে নাজমুল। সামনে টেবিলের উপরে রাখা সোমবারের নিউজ পেপার, সেটাতে হাত দিতে যাবে এই মুহূর্তে ঘর থেকে একটা শুকনো কাশি দিতে দিতে বের হয় গোয়েন্দা আরাস চৌধুরী। কিরে নাজমুল, এসে গেছিস? আজ ঘুম থেকে উঠতে এত দেরি হলো যে? কয়টা বাজে দেখেছেন একবার? এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকার লোক তো আপনি না। তোকে কে বলেছে যে আমি এত বেলা পর্যন্ত ঘুমিয়েছিলাম? শার্লক হোমসের একটা কেস কিভাবে উনি সলভ করছিলেন তাই নিয়ে একটু পড়লাম। একদম আনকমন একটা কেস। শেষে টান টান উত্তেজনা এবং শেষ পর্যায়ে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জোরে শার্লক হোমসের হাঁটতে হাঁটতে জিতে যাওয়া। হ্যাঁ, উনি আমারও একজন প্রিয় চরিত্র, যদিও ওনাকে নিয়ে এখনো অনেক পড়াশোনা করা বাকি আছে। বলতে বলতে নাজমুল আবার সেই টেবিলে রাখা পত্রিকাটা হাতে তুলে নেয়, আর একটার পর একটা পাতায় চোখ বুলিয়ে পাতা উল্টাতে থাকে। হঠাৎ 3 নম্বর পেজে ওর চোখ আটকে যায়। চমকে ওঠে, জোরে জোরে পত্রিকা পড়তে শুরু করে। হালিপুর হাইওয়েতে স্বনামধন্য ডাক্তার খুন, সারা রাত ডেড বডি পড়েছিল রাস্তায়। হালিপুর? তার মানে আমাদের শহরের হাইওয়েতে লাশ। বিস্তারিত পড়তো শুনি। নাজমুল আবার পত্রিকা পড়া শুরু করে। হালিপুর হাইওয়েতে সোমবার সকালে স্বনামধন্য ডাক্তার আলতাফ খানের মরদেহ পাওয়া যায়। তার কাঁধে গুলি লেগেছিল, সারা শরীরে ধারালো অস্ত্রের এলোপাথারি আঘাত। ধারণা করা হচ্ছে তাকে কেউ খুন করেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওনার বুকে একটা কালো মুখোশ গেঁথে রয়েছে। ধারণা করা হচ্ছে এটা ওই খুনির কাজ। এই চাঞ্চল্যকর ঘটনার তদন্তের জন্য পুলিশ... ব্যাস ব্যাস, বুঝতে পেরেছি। আর পড়তে হবে না। সব ঠিক থাকলে আর কিছুক্ষণের ভেতর থানা থেকে ফোন আসবে। মানে? আরাজ নাজমুলকে উত্তর দিতে যাবে তার আগেই রুমে থাকা ফোনটা সশব্দে বেজে ওঠে।
আরাজ চৌধুরী একটা বাঁকা হাসি দিয়ে বলে, যা, ফোন তোল, উত্তর পেয়ে যাবি। নাজমুল গিয়ে ফোন তোলে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ স্যার, কাছে আছেন। আচ্ছা দিচ্ছি, একটু হোল্ড করুন। নিন স্যার, থানা থেকে এসআই আশিক ফোন করেছেন। নাজমুলের হাত থেকে ফোনটা হাতে নিয়ে কানে ধরে আরাজ, তারপর কথা বলতে থাকে। তবে বিশেষ কিছু কথা বলে না আরাজ চৌধুরী, শুধু বার কয়েক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কয়েকবার আচ্ছা বলে ফোন রেখে দেয়। তারপর আনমনাভাবে টেবিলের উপরে রাখা পেন্সিলটা তুলে টেবিলে ঠুকতে থাকে। বোঝা যায় যে গভীর চিন্তায় মগ্ন আরাজ চৌধুরী। কি হয়েছে? কি বলল এসআই আশিক? চল, আমাদের 20 মিনিটের ভেতরে থানায় পৌঁছাতে হবে। বিস্তারিত আর কিছু বলল না আরাজ চৌধুরী। তার নিজস্ব গাড়িতে করে 5 মিনিট পরে ওরা বেরিয়ে পড়ে। রাস্তায় আজ তেমন একটা জ্যাম নেই। একটা বাইক একটু পর পর ওদের গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছিল, তারপরে আবার পিছিয়ে যায়। থানাটা একেবারে বড় রাস্তার পাশে। বাইরে সাইনবোর্ডে বড় বড় করে থানার নাম লেখা আছে। গাড়িটাকে পার্ক করে দুজনে থানায় ঢুকে যায়। নিজের টেবিলে বেশ চিন্তিত মুখে বসে আছেন এসআই আশিক। তার সামনে গিয়ে চেয়ার টেনে বসে পড়ে আরাজ চৌধুরী, আর পাশের চেয়ারে বসে নাজমুল হুদা। হ্যাঁ বল, হঠাৎই সকালবেলা আসতে বলার মানে কি? কত কেসই তো একা হাতে হ্যান্ডেল করলি, কিন্তু এভাবে ডেকে তো কখন আসতে বলিসনি। আগে বলিনি কারণ এমন বিদঘুটে কেস আমি জীবনেও দেখিনি। একটা খুন দেখে মাথা খারাপ হয়ে গেল, আর এইমাত্র খবর পেলাম শহরের নিচু পাড়ায় আরও একটা খুন হয়েছে। আর আশ্চর্যের বিষয় হলো এরা একই হাসপাতালে জব করত। ও মাই গড। আচ্ছা, সেকেন্ড খুন না হয় পরে শুনবো। আগে বলতো, প্রথম খুনটা বিদঘুটে বলছিস কেন? পেপারে তো পড়লাম যে গুলি আর এলোপাথারি ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে। হ্যাঁ, মৃত্যুর কারণ ওটাই। কিন্তু মৃত্যুর সাথে সাথে শরীরের গুরুত্বপূর্ণ পার্টসগুলো নষ্ট হয়ে গেছে, যেমন কিডনি, হার্ট, চোখ, এমনকি রক্ত পর্যন্ত বিষাক্ত হয়ে গেছে। মানে কি? এগুলো কেন নষ্ট হয়েছে? কোনো বিষ বা অন্য কিছু কি মৃত্যুর আগে দেওয়া হয়েছে? এক্স্যাক্টলি। মৃত্যুর 2 ঘন্টা আগে আলতাফ খানকে বিষ দেওয়া হয়েছে, আর বিষটা এমন যে এটা 2 ঘন্টা পরে রিয়াকশন দেওয়া শুরু করে, আর কিছু বুঝে ওঠার আগেই শরীরের পার্টসগুলোকে বিকল করে দেয়। এখন প্রশ্ন হলো, যদি মারার ইচ্ছে থাকে তো একটা গুলি তো যথেষ্ট। খুনি কেন এই বিষ দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ কাজ করতে গেল? হ্যাঁ, আমিও তো সেটাই ভেবে পাচ্ছি না। তাছাড়া যে গুলিটা লেগে মৃত্যু হয়েছে তার বুলেটটা পর্যন্ত পাওয়া যায়নি, আর না পাওয়া গেছে কোনো ফিঙ্গারপ্রিন্ট। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ভিকটিমের শরীরে এলোপাথারি ধারালো অস্ত্রের আঘাত। মনে হচ্ছে যেন ওনার প্রতি খুনির ভীষণ ক্ষোভ। আচ্ছা, আলতাফ খান তো এই শহরের একজন স্বনামধন্য ডাক্তার। আমরা তো তার ক্লিনিক আর হাসপাতালে গিয়ে খোঁজ নিতে পারি। হ্যাঁ, সেটা পারি। আপাতত এটা ছাড়া, আর হ্যাঁ, কিছু প্রমাণ আছে আমাদের কাছে, যেমন ওই কালো মুখোশ যেটাকে ভিকটিমের বুকে গেঁথে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। আচ্ছা, শরীরে কোন বিষ প্রয়োগ হয়েছে বা কোন খাবারের সাথে বিষ দেওয়া হয়েছে তা কি জানা গেছে? আপাতত বলতে পারছি না। আলতাফ খানের বডি আমরা ফরেন্সিক রিপোর্টে দিয়েছি। আশা করি খুব শীঘ্রই আপডেট পাবো। ও হ্যাঁ, একটু আগে যে খুনের খবরটা এসেছে আমার কাছে, সেও এই শহরের একজন ডাক্তার। নাম ডাক্তার রকিবউদ্দিন। আর আশ্চর্যজনকভাবে ওনাকেও ঠিক একইভাবে খুন করা হয়েছে। বাকিটা ফরেন্সিক রিপোর্ট আসলে জানা যাবে। আমরা এখন ওই আলতাফ খানের হাসপাতাল আর ক্লিনিক থেকে ঘুরে আসতে পারি। আপাতত এছাড়া কোনো কিছু করার নেই। হ্যাঁ, আমাদের সেটাই করা উচিত। আর হ্যাঁ, এই কেসে আমাকে সাহায্য করার জন্য আজকের ভিতরে তোর কাছে লিগ্যাল নোটিশ যাবে। প্লিজ, তুই আমাকে সাহায্য কর। আমরা দুজনে কোনো কেসের এগেনস্টে দাঁড়ালে তার নিমেষে তুড়ি মেরে উড়িয়ে ফেলতে পারবো। তার প্রমাণ তো তুই আগেই পেয়েছিস। হ্যাঁ, সে ঠিক আছে, আমি থাকবো। কিন্তু এই কেসটা এত সহজ হবে বলে মনে হচ্ছে না। বেশ খাটতে হবে। যাই হোক, চল বেরিয়ে পড়ি। 3 জনে বেরিয়ে পড়ে। বড় রাস্তা ধরে শো শো শব্দে ওদের গাড়ি ছুটতে থাকে। আরাজের গাড়িতেই চেপেছে 3 জন। বাড়তি করে আর পুলিশের জিপ আনতে হয়নি। শহরের সবচেয়ে বড় হাসপাতালের উদ্দেশ্যে ওরা যাচ্ছে। সেখানেই রোগী দেখতো আলতাফ খান। হাসপাতালে এমনিতে অনেক লোকজন থাকে সব সময়, কিন্তু আজ দেখা গেল লোকজন তুলনামূলক একটু কম আছে। হাসপাতালের ব্যালকনি ধরে এগিয়ে যেতে যেতে
ওদের পাশ কাটিয়ে চলে গেল একটা মহিলা। তার কান্নার শব্দ এখনো শোনা যাচ্ছে। এ হলো এমন একটা জায়গা যেখানে জন্ম মৃত্যুকে কাছ থেকে একসাথে দেখতে পাওয়া যায়। আমার বড় খারাপ লাগে হাসপাতালে আসলে, চারিদিকে এত রোগ, শোক, কান্না, আর ভালো লাগে না এসব দেখতে। এগুলো আমাদের জীবনেরই অংশ। ভালো খারাপ, আপদ বিপদ, এই নিয়েই তো জীবন, তাই না? তাছাড়া শুধু যে এখানে রোগ শোক, জরা ব্যাধি, কান্না, তা তো না। এখান থেকে কত নতুন শিশুর জন্ম হয়। এটা তো অনেক বড় সুখের দৃশ্য। রিসেপশনে একটা মেয়ে বসা ছিল। ওরা তার ডেস্কের সামনে দাঁড়ায়। মেয়েটা কি যেন একটা ফাইল দেখছিল। ওদের সামনে দাঁড়াতে দেখে চোখ তুলে তাকিয়ে বলল, হ্যালো স্যার, আমি মিলি। হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? আমরা ডক্টর আলতাফ খানের কেবিন চেক করতে চাই, সাথে তার ট্রিটমেন্ট ফাইলও। সরি স্যার, আমরা বাইরের কাউকে আমাদের ফাইল দেখাতে পারি না। তাছাড়া উনি গতরাতে মিলি কিছু বলতে যাওয়ার আগেই এসআই আশিক ওকে থামিয়ে দিল আর পকেট থেকে কার্ড বের করে দেখালো। সেটা দেখেই মেয়েটা উঠে দাঁড়িয়ে গেল। সরি স্যার, এক্সট্রিমলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। ওকে, তাহলে আমাদের নিয়ে চলুন, আর ফাইলটা আনতে ভুলবেন না। ঠিক আছে স্যার, আপনারা ওর সাথে যান, আমি ফাইলটা খুঁজে নিয়ে আসছি। একটা ওয়ার্ড বয়ের সাথে ওরা তিনজন চলে গেল আলতাফ খানের কেবিন নিচতলাতেই। সকালে পুলিশ এসে রেড করে দিয়ে গেছে ওই কেবিন। ভিতরে একেবারে ঝা চকচকে পরিষ্কার, কোথাও এতটুকু নোংরা নেই। ফাইল সহ কাগজপত্র সব গোছানো। স্যার, সব কিছু তো একেবারে সাজানো গোছানো। এখানে কি কোনো প্রমাণ মিলবে? মিলবে না, বরং বলো মিলে গেছে। আরাজকে দেখা গেল ফ্লোরে ঝুঁকে আছে, কি যেন দেখার চেষ্টা করছে। এসআই আশিক এগিয়ে এসে বলল, কিরে, কিছু পেলি? কি দেখছিস? এই দেখ, কিছু ভাঙা কাচের গুঁড়ো। মনে হচ্ছে কোনো ভাঙা কাচের গ্লাস থেকে এসছে এগুলো। কিন্তু স্যার, ভাঙা কাচের গুঁড়োর সাথে এই কেসের কি সম্পর্ক? নাজমুল, ভুলে গেলে চলবে না। ওই আলতাফ খানকে কিন্তু মৃত্যুর কয়েক ঘন্টা আগে বিষ দেওয়া হয়েছিল। বিষ খাওয়ানো হয়েছিল। হয়তো সেটা কোনো খাবারের মাধ্যমে বা কোনো পানীয়ের মাধ্যমে। তার মানে কি এই কাচের গ্লাসে করে ওনাকে বিষ দেওয়া হয়েছে? সেটা একমাত্র ফরেন্সিক এক্সপার্টই বলতে পারবেন। ঠিক এই সময়ে দেখা গেল দরজার কাছ থেকে এক জোড়া চোখ উঁকি দিয়ে আছে। বিষয়টা আরাজের চোখে পড়েছে, কিন্তু সে ভালোভাবে বুঝে ওঠার আগেই সেই চোখ জোড়া বিদ্যুৎ গতিতে হাওয়া হয়ে যায়। কি হয়েছে আরাজ? কেউ আমাদের উপর নজর রাখছিল। আমাদের সব কথা ওই দরজার আড়ালে বসে শুনেছে। হ্যাঁ, আমাদের আরো সাবধান হতে হবে। এই কেসের জল যে কত দূর গড়াবে সেই ভয় পাচ্ছি। বাই দ্য ওয়ে, আলতাফ খানের ফাইল নিয়ে ওই মিলির তো আসার কথা ছিল, কিন্তু এতক্ষণেও তো তার দেখা নেই। এখানের কাজ তো শেষ, চল তাহলে নিচে যাই। ওরা নিচে নেমে দেখলো রিসেপশনের পাশে যে সেলফটা, সেটার কাগজপত্র এলোমেলো হয়ে আছে। এছাড়া গোটা টেবিলের জিনিসপত্রও এলোমেলো, আর মিলিকে কোথাও দেখা যাচ্ছে না। আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? হ্যাঁ আশিক, একদম তাই। মিলি পালিয়েছে, আর আমার যতটুকু ধারণা তাতে ওই ফাইলটা মিলির কাছেই ছিল। পালানোর সময় ও ফাইল নিয়েই পালিয়েছে। তবে খুনটা যে মিলি করেনি এই সম্পর্কে আমি 100% নিশ্চিত। কারণ এমন একটা হ্যাংলা রোগা পাতলা মেয়ের পক্ষে কোনো পুরুষ মানুষকে খুন করা একটু অবিশ্বাস্য মনে হয়। নাজমুল, ভুলে যেও না আলতাফকে বিষ দেওয়া হয়েছে। বিষের প্রভাবে যে কেউ দুর্বল হয়ে পড়ে, আর একটা দুর্বল ব্যক্তিকে তো একটা বাচ্চাও মারতে পারে। আপাতত সন্দেহের তালিকায় রাখো এই মিলিকে। একদিকে যখন খুনিকে ধরার চেষ্টায় পুলিশ আর গোয়েন্দার হিমশিম খাওয়ার অবস্থা, তখন অন্যদিকে একটা বদ্ধ ঘরে এক অজ্ঞাত লোকের হাসিতে আকাশ বাতাস কেঁপে উঠছে। সে ঘরে কখনো সূর্যের আলো ঢোকে না, শুধু একটা মাত্র লাল রঙের আলো জ্বলে আছে। সে আলোতে লোকটিকে চেনার জো নেই। একটা ধারালো ছুরিকে পাথরে ঘষে ঘষে আরও ধারালো করে তুলছে সে। পাথরের সাথে ছুরি ঘষার শব্দ আর লোকটির বিকট অট্টহাসির শব্দে মুহূর্তে পরিবেশটা ভারী হয়ে যায়। এসআই আশিক এত সহজ না। খুব বুদ্ধিমান মনে করিস নিজেকে, তাই না? আরে তোর এই বুদ্ধি আমি ছোটবেলা অন্যের গাছের ফলমূল চুরি করার কাজে ব্যবহার করতাম। শালা, একটা খুন, দুইটা খুন, এতেই মাথা খারাপ? আরে
খুন তো কেবল শুরু রে। আর আরাজ চৌধুরী, তোর মতো 2 পয়সার গোয়েন্দাকে আমি গোনাই ধরি না। আমাকে ধরা বা মারা এত সহজ না। যারা নরক থেকে উঠে আসে তাদের মারা যায় না রে, তারা সাক্ষাৎ মৃত্যুকে নিয়ে আসে। মৃত্যু, মৃত্যু। দুপুরে থানায় খাওয়া দাওয়া করলো ওরা। এরপর বিকেলের দিকে দ্বিতীয় খুন যেখানে হয়েছে সেই জায়গাটা দেখে বাসায় চলে আসে আরাজ চৌধুরী আর নাজমুল হুদা। একটা সোফায় হেলান দিয়ে একটা সিগারেটে অগ্নিসংযোগ করে আরাজ। এরপরে লম্বা একটা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, বুঝলি নাজমুল, খুনগুলো যে করেছে সে যে স্বাভাবিক মস্তিষ্কের কোনো মানুষ না, আমি এই বিষয়ে শতভাগ নিশ্চিত। কেন স্যার, হঠাৎ এমন কথা বলছেন যে? দেখ, খুন করার হলে তো এমনিতেই খুন করতে পারে, কিন্তু খুনের আগে বিষ দেওয়া, ভিকটিমকে গুলি করা, ভিকটিমের সারা শরীরে অসংখ্য ধারালো ছুরির কোপ, এ সব কিছুই বলে দিচ্ছে যে কোনো দানবীয় রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে ওই খুনি। নাজমুল আর কোনো কথা বলল না। আরাজ চৌধুরীও চুপ হয়ে গেল। এক মনে কি যেন চিন্তা করছে আর সিগারেটে লম্বা লম্বা টান দিচ্ছে। নাজমুল আর তার বাড়িতে গেল না। এই রাত আরাজ চৌধুরীর বাড়িতেই কাটালো। সকালে যখন নাজমুল ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে বাইরে বের হয়, তখন সে দেখে আরাজ চৌধুরী কোথা থেকে যেন মাত্র এসে ঘরে ঢুকেছে। শার্টটা খুলছে আর গুনগুন করে একটা সুর ধরছে। এত সকালে কোথায় গিয়েছিলেন স্যার? কেইসের নতুন সূত্রের সন্ধানে। নতুন সূত্র? কি বলছেন? একটু খুলে বলুন, সূত্রের সাথে কি এই কেসের কোনো সম্পর্ক আছে? আছে হয়তো, খোঁজ নিলে নিশ্চয়ই জানা যাবে। হাত মুখ ধুয়ে ফেল তাড়াতাড়ি, একটু পরে আলতাফ খানের হাসপাতাল যেতে হবে। বিষয়টা হেলা করে ছেড়ে দিলে চলবে না। নাস্তা না হয় বাইরে করে নেওয়া যাবে। মিনিট 20 পরে ওরা বেরিয়ে পড়ে। একটা দোকান থেকে পরোটা, ডিম আর ঘন ডাল দিয়ে নাস্তা সেরে ফেলে। এসআই আশিক গিয়েছেন সেই দ্বিতীয় খুনের স্পটে। ওখানে নাকি নতুন কোনো প্রমাণ পাওয়া গেছে। আলতাফ খানের সেই হাসপাতালের করিডোর পর্যন্ত গিয়ে আরাজ বলল, নাজমুল, তুই এখন ভিতরে যা, আমি বাইরে আছি। ভিতরে সব ডাক্তাররা আছে, একটু বুঝে শুনে কথা বলিস। আর হ্যাঁ, আমি কিন্তু তোর সাথে আসিনি, তুই একা এসছিস, ঠিক আছে? নাজমুল এই আরাজ চৌধুরীর শেষ কথাটা ঠিক বুঝতে পারল না। তারপরেও তার কথায় মাথা ঝুঁকিয়ে ওই কেবিনে ঢুকে পড়ল। করিডোরে দাঁড়িয়ে রইল আরাজ চৌধুরী। মিনিট 5 সময় কেটে গেল। ঠিক এই সময় দেখা গেল একজন স্টাফ সাবধানে পা টিপে টিপে এসে কেবিনের ভিতরে দৃষ্টি ফেলছে। দরজার পর্দার আড়ালে লুকিয়ে থাকার কারণে তাকে ভিতর থেকে দেখা যাচ্ছে না। কান পেতে ভিতরে নাজমুল ডাক্তারদের সাথে কি কথা বলছে সেটাই শোনার চেষ্টা করছে ও। হঠাৎ আরাজ চৌধুরীর একটা হাত এসে ওর ঘাড়ের উপরে পড়ে। এরপরে সশব্দে একটা চড় বসে যায় ওর গালে। এরপরে কেবিনের ভিতরে মাথা গলিয়ে দিয়ে বলল, নাজমুল, বেরিয়ে আয়, কাজ শেষ। স্যার, আপনারা এখন যেতে পারেন। আরাজের কথা শুনে ডাক্তাররা কেবিন থেকে বেরিয়ে যে যার চেম্বারে চলে গেল। নাজমুলও বেরিয়ে এলো। তখন সকাল 10টার কাছাকাছি। ওই হাসপাতালের স্টাফটিকে নিয়ে ওরা সোজা থানায় চলে এসেছে। আশিকও কিছুক্ষণ আগে থানায় এসে ঢুকেছে। সবাই মিলে ওই স্টাফটিকে এখন জেরা করছে। আশিক, এর নাম শিবলু। সেদিন হাসপাতালে বসে একেই আমি আড়ালে দেখেছিলাম। তার মানে হাসপাতালে গেলে আড়াল থেকে তুই আমাদের উপর নজর রাখতি, তাই না? শিবলু কোনো কথা বলে না। আশিক কিছুক্ষণ কটমট করে ওর দিকে তাকিয়ে থাকে। তারপরে সজোরে একটা চর কষিয়ে দেয় শিবলুর গালে। চর খেয়ে মাটিতে আছড়ে পড়ে ও। এরপর মিনমিন করে বলে, হ্যাঁ স্যার, আমি আপনাদের উপর নজর রাখতাম। কেন রাখতি? আগে মানে স্যার। ও, তার মানে খুনের সাথে তোর হাত আছে? এখন বলবি নাকি আরেক ঘা কষে দেব? না স্যার, আমি বলছি বিশ্বাস করেন স্যার, খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো খুনের পরদিন সকালে জানতে পারি যে স্যার খুন হয়েছে। তাহলে আমাদের উপর নজর রাখতে গেলি কেন? এর কারণ কি? আসলে স্যার, আমার একটা বেআইনি ব্যবসা আছে, ওটা নিয়ে কথা বলেন কি না এই জন্য আমি আড়ি পেতে আপনাদের কথা শুনতাম। বেআইনি ব্যবসা? হ্যাঁ স্যার, হাসপাতালের পেছনে যে কবরস্থান, ওখান থেকে আমি মৃতদেহের কঙ্কালগুলো বিক্রি করে দেই, কেউ জানতে পারে না। ও,
এই জন্যই ওই কবরস্থানের একটা কবর খোঁড়া পাওয়া গেছে। না স্যার, ওটা আমি খুঁড়িনি স্যার। ওটা তো একটা ভূত ছিল স্যার, একটা মস্ত আকৃতির ভূত ছিল স্যার। আরাজ কিছুক্ষণ এক দৃষ্টিতে শিবলুর দিকে তাকিয়ে রইল, এরপরে কষিয়ে মারল এক চর। মাটিতে ঠিক আগের মতোই লুটিয়ে পড়ল শিবলু। আমাদের বাচ্চা মনে হয় তোর? থানায় ভূতের গল্প শোনাতে এসছিস? সত্যি করে বল, না হলে কিন্তু মেরে সব হাড় গুঁড়ো করে দেব। আমি সত্যি বলছি স্যার, খুনের ঠিক 5 দিন আগে আমি একটা লাশের কঙ্কাল তুলতে কবরস্থানে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ রাতের জ্যোৎস্নায় দেখি ওই কবরের মাটি ঠেলে কেউ একজন উঠে দাঁড়িয়েছে। কমপক্ষে সে 6 ফুট লম্বা, দানবের মতো শরীর। বলুন স্যার, একটা কবর থেকে কি করে একটা মৃত মানুষ জীবিত হয়ে উঠে চলে যেতে পারে? আপাতত বেআইনিভাবে কবরস্থান থেকে কঙ্কাল চুরির অপরাধে শিবলুকে কাস্টডিতে রাখা হলো। একটা ছেলে এসে ওদের 3 কাপ চা দিয়ে গেল। চায়ের গরম কাপে আলতো করে একটা চুমুক দিয়ে আশিক বলল, এবার আমি কি প্রমাণ পেলাম দেখবি না? হ্যাঁ হ্যাঁ, দেখবো বই কি। বলতো কি প্রমাণ পেলি? বলার কিছু না বন্ধু, এবার দেখার বিষয়। ভালো করে মনিটরের দিকে তাকিয়ে দেখ। আশিক রিমোটে চাপ দিয়ে সামনে থাকা মনিটরটা চালু করে দেয়। 2 মিনিটের একটা ভিডিও। অপলক দৃষ্টিতে সেটা শেষ পর্যন্ত দেখে আরাজ চৌধুরী। ভিডিওতে সেদিন হাসপাতালের রিসেপশনে থাকা মিলি মেয়েটাকে দেখা যায়। তবে এই ভিডিও ফুটেজটা হাসপাতালের না, কোনো একটা ঘরের। সেখানে দাঁড়িয়ে কার সাথে যেন মেয়েটা কথা বলছে। সে যা বলেছে তার অর্থ হলো এই যে আজ রাতে আরও একটা খুন হতে যাচ্ছে, আর সেই খুনটাও একজন ডাক্তারকেই করা হবে। এরপরে আশিক মনিটরটা অফ করে বলে, ভিডিওর মেয়েটিকে চিনতে পেরেছিস তো? হ্যাঁ, এটা তো সে রিসেপশনিস্ট মিলি, সেদিন যে আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়েছিল। হ্যাঁ, এটাই সেই মেয়ে। এতদিন পুলিশের চোখের আড়ালে ছিল, কিন্তু সব শেষে এত বাজেভাবে ফেসে গেল। তার মানে খুনগুলো সব ওই করছে? আচ্ছা, এই ভিডিওটা পুলিশের হাতে এলো কি করে? পুলিশ ওর বাড়িতে গিয়েছিল, বাড়িটা তালাবন্ধ ছিল, কিন্তু ঘরের ভেতর থেকে একটা পেন ড্রাইভ উদ্ধার করা হয়। তবে একটা সন্দেহ থেকেই যায়, যদি মিলি খুনগুলো করে থাকে তাহলে খামোখাই ভিডিও বানাতে যাবে কেন? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ভিডিওর সাথে কোথায় খুন হবে তার ঠিকানাও দেওয়া আছে। স্ট্রেঞ্জ। তবে হয়তো এটা মিলির কাজ না, এটা খুব সম্ভবত অন্য কেউ করেছে, যে চায় মিলি ধরা পড়ুক, কিন্তু এটা চায় না যে তার নাম সামনে আসুক। ওকে, তার মানে আমাদের নেক্সট স্টেপ হলো যে প্রকারেই হোক মিলিকে ধরা আর ওই খুনগুলো চিরতরে বন্ধ করে দেওয়া। হ্যাঁ, এখন মিলিকে ধরতে পারলেই রহস্যের জাল ভেদ হবে। মনে হচ্ছে কেস ক্লোজের খুব কাছে চলে এসেছি আমরা, তাই না স্যার? সময়ই বলে দেবে সবকিছু, আগে কাজগুলো তো করি। ডিনার করে মাত্র বাইরে বের হয়েছেন ডক্টর শফিক আলম। রাত্রেবেলা খাবার পরে একটু হাঁটাহাঁটি না করলে তার ভালো লাগে না। অনেক আগের অভ্যেস মতো বড় রাস্তা পর্যন্ত হাঁটতে হাঁটতে যায়। বড় রাস্তায় তখন তেমন একটা গাড়ি চলাচল নেই। কিছু সময় পর পর 2-1টা গাড়ি কর্কশ শব্দে হর্ন দিয়ে ছুটে যাচ্ছে। মিনিট 5 সময় ওখানে ব্যয় করে আবার ফেরার পথ ধরে। একটা ছোট মাঠের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। এখানে বিকেলে বাচ্চারা খেলাধুলা করে। একটা সিগারেট ধরায় শফিক আলম। ঠিক তখনই সে অনুভব করে তার সামনে থেকে কে যেন বিদ্যুৎ গতিতে সরে গেল। চোখের পলকে হাওয়া। কে? কেউ আছেন এখানে? কথাটা শেষ হতে না হতে একটা পৈশাচিক মূর্তি হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে শফিক আলমের উপরে। একের পর এক ধারালো অস্ত্রের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যেতে থাকে তার দেহ। কে আক্রমণ করলো আর কেমন তার মুখাবয়ব তার কিছুই দেখার জো নেই, কারণ একে তো ঘুটঘুটে অন্ধকার, তার উপরে ওই অজ্ঞাত ঘাতকের সারা শরীরে কালো পোশাক জড়ানো। একের পর এক ছুরি চালাতে চালাতে যেন উন্মাদ হয়ে উঠেছে ওই অজ্ঞাত লোকটি। একসময় রক্ত মাখা শরীর নিয়ে মাটিতে বসে পড়ে সে। আমার জীবন থেকে 13টি বছর কেড়ে নিয়েছিস তোরা। ওই 13 বছরের প্রতিটা রাতই ছিল আজকের মতো ভয়াল। আমাকে জীবন্ত নরকে নিক্ষেপ করেছিলি তোরা, কিন্তু আমি তো ওই নরক থেকে উঠে এসেছি রে। তোদের শাস্তি দিতে আমি এসেছি। অজ্ঞাত লোকটির গলা এতটা ভয়ঙ্কর আর কর্কশ যে সেটাকে মানুষের গলার স্বর বলতে কষ্ট হয়। সে
শেষ কথাগুলো ডক্টর শফিক আলম শুনল কিনা তা ঠিক মতো বোঝা গেল না। শুধু কথা শেষ হওয়া মাত্র চোখ দুটি নিস্তেজভাবে বন্ধ হয়ে গেল। যখন আরাজ, আশিক আর নাজমুল এসে ঘটনাস্থলে পৌঁছায় তখন দেখতে পায় মাঠের ঠিক মাঝখানে শফিক আলমের মৃতদেহ পড়ে আছে। পাশেই পড়ে আছে আর একটা লোক, একটা মেয়ে, কিন্তু অজ্ঞান হয়ে আছে, সারা শরীরে রক্ত, হাতে ধারালো অস্ত্র। আশিক এগিয়ে গিয়ে ওকে তোলে। মিলি? তার মানে খুনটা মিলি করেছে? পুলিশ স্টেশন থেকে বাড়ি আসতে আসতে রাত প্রায় শেষ হয়ে যায়। এই দুদিনে খাওয়া দাওয়া সহ প্রাত্যহিক সব কাজের সিরিয়াল একেবারে যাচ্ছে তাই হয়ে গেছে। রাত শেষ, তাই আর ঘুমালো না আরাজ। নাজমুলও তার সঙ্গ দিল। এই মিলির কেসটা কি স্যার? কেমন যেন সব বিদঘটে লাগছে। আপাতত এখন কিছুই বলতে পারছি না। কাল সকালে মিলিকে জেরা করা হলে সব জানা যাবে। তবে তবে এটুকু বলছি যে আমার মন বলছে সবকিছু এত সহজ হবে না। এর পেছনে নিশ্চয়ই কোনো মাস্টার মাইন্ড আছে। আরাম চেয়ারে শুয়ে থাকতে থাকতে একটা তন্দ্রা ভাব এসে গিয়েছিল আরাজের। হঠাৎ একটা ফোন কলের শব্দে ঘুম ভেঙে যায় ওর। পাশে নাজমুল ছিল। চমকে উঠে ওরও ঘুম ভাঙে। আরাজ ফোন তোলে। ওপাশ থেকে এক কনস্টেবলের গলা শোনা যায়। স্যার, মিলির অবস্থা খুবই খারাপ। হাসপাতাল থেকে খবর এসেছে, আপনাদের কিছু জেরা করার থাকলে যেন এখনই তা করেন। ওকে ওকে, আই উইল বি দেয়ার ইন 20 মিনিটস। নাজমুল, তাড়াতাড়ি উঠে পড়, হাসপাতাল যেতে হবে। মিলির অবস্থা খুবই খারাপ। পড়িমড়ি করে দুজনে উঠে হাত মুখ ধুয়ে বেরিয়ে যায়। গত রাতেই মিলির অবস্থা খুবই খারাপ ছিল, এই জন্য ওকে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু হঠাৎ এতটা খারাপ হয়ে যাবে এটা কল্পনা করেনি কেউই। যখন ওরা হাসপাতালে পৌঁছায় তখন চারদিকে সূর্যের নরম রোদ ছড়িয়ে পড়েছে। আশিক আগে থেকেই হাসপাতালে এসেছিল। আরাজ আর নাজমুল আসতেই ওদেরকে নিয়ে কেবিনে ঢুকল। মুখে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় একটা স্থির দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে মিলি। আরাজ পাশে গিয়ে নরম গলায় জিজ্ঞেস করে, খুনগুলো কি তুমি করেছো মিলি? প্লিজ, যা বলবে সত্য বলবে। আমাদের বিশ্বাস এই মুহূর্তে তুমি আর মিথ্যা বলার মতো অবস্থায় নেই। মিলি প্রথমে আরাজের কথাগুলো শুনল, এরপরে বেশ খানিকটা সময় নিল। তারপরে আস্তে আস্তে একটা একটা শব্দ উচ্চারণ করে বলতে লাগলো, আমি খুন করিনি। জ্ঞান হতেই দেখি আমি লাশের পাশে পড়ে আছি, আর আমি তৎক্ষণাৎ আবার জ্ঞান হারাই। সেদিন হাসপাতাল থেকে পালিয়েছিলে কেন? ডক্টর আলতাফ খানের ফাইল দেখাতে এত কিসের ভয় তোমার? মিলি এই প্রশ্নটা শুনে চুপ হয়ে যায়, কোনো কথা বলে না, যেন এই প্রশ্নে উত্তর বলতে মানা। আশিক এবার এগিয়ে এসে মিলিকে জিজ্ঞেস করে, বলো মিলি, কি জন্য ফাইলটা সেদিন আমাদের দেখালে না? এখন পর্যন্ত 3 জন ডাক্তার খুন হয়েছে। 3 জনকে খুব ভালো করে চেনে। এদের অপকর্মের কথা ওই ফাইলে লেখা আছে। আমাকে একজন টাকা দিত, তার নির্দেশেই আমি ওই ফাইলটা লোপাট করে ফেলি। ওটা শুধু আলতাফ খানের ব্যক্তিগত ফাইল ছিল না, বরং সব অপকর্মের প্রমাণও ছিল। অবশ্য ফাইলটা এখন আমার বাসার কিচেনে গ্যাসের চুলার নিচে লুকানো আছে। তোমাকে টাকা দিত? কে সে? কে দিত তোমাকে টাকা? আমি ওকে কখনো দেখিনি। হাসপাতালের কবরস্থানের একটা কবরের পাশে একদিন বেশ অনেকগুলো টাকা দেখতে পাই। এরপর থেকে প্রতিদিনই টাকা পেতাম। একদিন ওই কবরের ভিতর থেকে কিছু কথা শুনতে পাই। কোনো একটা কণ্ঠস্বর আমাকে বলছে আমি যেন আলতাফ খানের ওই ফাইলটা কারো কাছে না দেই। এতে করে সে আমাকে 3 গুণ বেশি করে টাকা দিবে। আমি চুপিসারে ওই ফাইলটা স্যারের চেম্বার থেকে চুরি করি। এছাড়া সব ফাইল আমার কাছেই থাকে, এজন্য কেউ আর আমাকে ধরতে পারেনি। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। কবরের ভিতর থেকে কেউ কি করে কথা বলবে? আর যদিও বা কেউ বলে থাকে সে যে আলতাফ খানের ব্যাপারে সব বিন্দু বিসর্গ জানে, তা আমি হলপ করে বলতে পারি। আচ্ছা মিলি, ওই 3 জন ডাক্তার কি এমন অপকর্ম করেছিল তুমি কি তা জানো?
মিলি একটু সময় নিল। ওর শ্বাস ঘন ঘন পড়ছে, তারপরেও বলার চেষ্টা করছে। আমি জানি ওনারা তিনজন মিলে বেআইনিভাবে রোগীদের শরীরের পার্টসগুলো অপারেশন করে বের করে দিত, এগুলো চোরাচালান করে দিত। এমনকি যে রোগীটা সুস্থ তাকেও অসুস্থ বানিয়ে অপারেশন করা হতো। বুঝলাম। এবার একটা শেষ প্রশ্নের উত্তর দাও। আমরা একটা ভিডিও পেয়েছি যেখানে তোমাকে কোনো একজনের সাথে কথা বলতে দেখা যায়। সেখানে তুমি এই ডাক্তার শফিক আলমকে খুনের প্ল্যানিংয়ের কথা বলছিলে। তুমি যদি খুন না করে থাকো তাহলে এটা কি করে সম্ভব? জানি না আপনারা কোন ভিডিওর কথা বলছেন। আমি কোনো খুন করিনি, আমি কোনো প্ল্যানও করিনি। আমার দোষ কেবল একটা, আমি ভেবেছিলাম ওই ফাইলটা আপনাদের হাতে গেলে আমি আর ওই কবরের পাশে টাকাগুলো পাবো না। এই ভয়ে ওই ফাইল নিয়ে পালিয়েছিলাম। ঠিক আছে, রিল্যাক্স, আমরা আর কোনো প্রশ্ন করব না, আরাম করো। হাসপাতাল থেকে সোজা থানায় চলে এলো ওরা। আর এইমাত্র খবর পাওয়া গেল যে মিলি মারা গিয়েছে। ডাক্তার আগেই বলেছিল ওর শরীরে বিষের প্রয়োগ হয়েছে। আপাতত পরবর্তী কার্যক্রম কি সেটা নিয়েই কথা বলছে ওরা। এখন আমাদের হাতে দুইটা টপিক। এক, ওই তিনজন ডাক্তারের অপকর্মের সব নাড়ি নক্ষত্র বের করতে হবে। দুই, ওই ভিডিওটা আমাদের কে পাঠালো। মিলির ভাষ্যমতে সে কোনো ভিডিওর কথা জানে না, তার মানে এর পেছনে অন্য কেউ আছে যে মিলিকে ফাঁসানোর চেষ্টা করেছিল। ওয়েট, ওই ফাইলটা এখন কোথায় তা তো আমরা জেনে গেছি। তাই আমরা এখন ওই ফাইলটা থেকে অনেক কিছুই জানতে পারি। হ্যাঁ, আপাতত আমাদের ওই ফাইলটা উদ্ধার করতে হবে। হাইওয়ে ধরে পুলিশের কালো জিপ বুলেটের বেগে ছুটল। ড্রাইভারের পাশে বসে একটা সিগারেটে খানিক সময় পর পর একটা করে টান দিয়ে অলসভাবে ধোঁয়া ছাড়ছে আরাস চৌধুরী। মিলি একটা ভাড়া বাড়িতে থাকতো, ঘর তালা বন্ধ ছিল, তাই তালা ভেঙে ঢুকতে হলো ওদের। মিলির কথা মতো ওর কিচেনেই ফাইলটা পাওয়া গেল। একটা ফাইলে কি এমন থাকতে পারে স্যার যার জন্য কেউ অনেক টাকা ব্যয় করবে? নাজমুল, সেটা তো ফাইলটা চেক করেই জানা যাবে। চল চেক করে ফেলি। গাড়িতে বসে ফাইলটা চেক করতে থাকে আশিক আর আরাস। নাজমুল সামনের সিটে বসে বারবার ওদের দিকে তাকাচ্ছে। ওরা কিছু না বললেও স্পষ্ট দেখা যাচ্ছে যে ওদের মুখ চোখ ভয়ঙ্কর রকমের লাল হয়ে উঠেছে। সেই বন্ধ ঘরের অজ্ঞাত লোকটা আজ তার ঘরের একটা জানালা খুলেছে। সূর্যের তীব্র আলো সারা ঘরটা আলোকিত করে দেয়। যদিও তাকে দেখে চেনার কোনো জো নেই, কারণ এখনও তার সারা শরীর কালো কাপড়ে মোড়ানো। একটা ধুলা মাখা চেয়ারে বসে পা নাচাতে নাচাতে ও বলে, আর একটা নরকের কীট জীবিত আছে, ওকে শেষ করতে পারলেই আমি মুক্ত। আমি মুক্ত। ফাইলটা কি লেখা তা থানায় এসে ওরা নাজমুলকে বলল। ফাইলের লেখা অনুযায়ী ওই অপকর্মের সাথে শুধু 3 জন ডাক্তার না, বরং 5 জন ডাক্তার যুক্ত। ফাইলটাকে ওরা হিসেবের খাতা হিসেবে ব্যবহার করেছে। ফাইলের পেজগুলোতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কোনটা কত দামে চালান করা হয়েছে সেটাও লেখা আছে। সেই সাথে কে কোন রোগীকে নিয়ে এসেছে তাও। আরাজ, ওই ফাইলে কিন্তু আরও 2 জন ডাক্তারের নাম আছে। আমার মন বলছে যে ওই খুনি নিশ্চয়ই এদেরও খুন করার চেষ্টা করবে। ওই খুনি খুন করার চেষ্টা করবে আর আমরা তা হতে দেব না। কিন্তু এখনো টার্গেট কোনজন সেটা তো বোঝার কোনো ওয়ে নাই। তাই আমাদের উচিত বাকি 2 জনের কাছেই যথেষ্ট সিকিউরিটি পাঠানো। ফাইল থেকে বাকি যে 2 জনের নাম পাওয়া গেল তার একজনের নাম আতিফ ইসলাম। তার ঠিকানা পাওয়া গেলেও বাকি জনের ঠিকানা অনুযায়ী গিয়ে শোনা গেল সেই নামে একটা লোক 13 বছর আগে উধাও হয়ে গেছে। তাই আপাতত ওই আতিফ ইসলামের বাড়িতেই কড়া সিকিউরিটির ব্যবস্থা করা হলো। এই শহরেই ওনার বাসা। একাই থাকেন, পরিবার থাকে গ্রামে। ওনার বাসার চারপাশে কড়া সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। আরাজ আর আশিক গিয়ে ওনার সাথে কথা বলছে। আপনি বোধহয় অনুমান করতে পারছেন না যে কতটা ঝুঁকির মধ্যে আছেন আপনি। হ্যাঁ, কিছু কিছু অনুমান করছি, কিন্তু আমার অপরাধ কি? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে কেউ মারতে চায়? মিস্টার আতিফ, আপনি কি করেছেন সেটা কিন্তু আপনিও জানেন আর আমরাও ভালো করেই জানি। অ্যারেস্ট ওয়ারেন্ট থাকলে এখনই আপনাকে গ্রেপ্তার করতাম।
নিরীহ মানুষগুলোকে মিথ্যা অপারেশনের নাম করে শরীরের পার্টস বের করে চোরাচালান করেছেন। হয়তো তাদের মধ্যেই কেউ এখন বদলা নিচ্ছে। আশিকের কথাটা শুনে চুপ হয়ে যায় আতিফ, কিন্তু আরাজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আশিকের দিকে। তার মাথায় চিন্তার ঝড়। আশিকের এই শেষ কথাটা তাকে রীতিমতো ভাবাচ্ছে। আশিক, এমনটাই হয়নি তো যে কেউ এই অপকর্মকারী ডাক্তারদের ওপর বদলা নিচ্ছে? ব্যাপারটা অসম্ভব না, তবে এত লোকের ভিতর কে এই খুনগুলো করেছে এটা বের করা বেশ ডিফিকাল্ট। ঠিক এই সময়ে ওয়াশরুমে যাওয়ার জন্য আতিফ উঠে পড়ে। ওয়াশরুমে ঢুকে ট্যাপ ছেড়ে দিতেই জোরে শব্দ করে জল পড়তে থাকে। প্রায় মিনিট খানেক পরে গুলির শব্দ পাওয়া গেল। একটা, দুইটা, তিনটা। আরাজ আর আশিক নিজেদের জায়গা থেকে লাফিয়ে ওঠে, ছুটে যায় ওয়াশরুমের দিকে। এক লাথিতে দরজাটা ভেঙে ঢুকে পড়ে ভিতরে। সেখানে ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আতিফ। ওয়াশরুমের ভেন্টিলেটরের দিকে চোখ পড়তেই আরাজ দেখতে পায় পাশের একটা বিল্ডিংয়ের উপর দাঁড়িয়ে আছে কালো পোশাক পরা একটা লোক। হাতে তার একটা বন্দুক। মুহূর্তে চোখের পলকে সে হাওয়া হয়ে যায়। আতিফ কি যেন বলতে চাইছে ওদের। আশিক গিয়ে দুই হাতে ওর মাথাটা নিজের কোলে নেয়। হাসপাতালের 7 নম্বর চেম্বার। এইটুকু বলে আস্তে আস্তে কাঁপতে কাঁপতে নিস্তেজ হয়ে গেল আতিফের শরীর। একের পর এক খুন হয়ে চলেছে, কিন্তু খুনিকে কোনো মতেই ধরা যাচ্ছে না। উপর মহল থেকে আশিকের উপর চাপ আসতে লাগলো। আশিককে এই কেস থেকে সরে যাওয়ার কথাও হতে লাগলো, কিন্তু আশিক অনেক কষ্টে 2 দিন সময় নিল। এই 2 দিনে সে কেস সলভ করার প্রতিশ্রুতি দিল। আশিক, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো ওই হাসপাতালের 7 নম্বর চেম্বারে আরও একবার তল্লাশি করা। ওই 7 নম্বর চেম্বার তো আলতাফ খানের, আর ওটা আমরা কয়েকবার তল্লাশি করেছি। হ্যাঁ করেছি, কিন্তু মৃত্যুর সময় আতিফ ওই চেম্বারটার নামই করেছে। আমার মন বলছে ওখানে এখনো এমন কিছু আছে যার সন্ধান আমরা পাইনি। ঠিক আছে, তাহলে সেটাই হোক। একটু পরে আমরা ওই হাসপাতালের উদ্দেশ্যে বের হব। আর হ্যাঁ, ওই খুনিকে মেবি তুই দেখেছিস, তাই না? হ্যাঁ দেখেছি, কিন্তু এত অল্প সময়ের জন্য যে ওকে মনে রাখতে পারিনি। কালো কাপড়ে জড়ানো একটা মানুষ মূর্তি দেখেছি মাত্র। অজ্ঞাত লোকটা বদ্ধ ঘরের সেই ধুলো মাখা চেয়ারটাতে বসে পা নাচাচ্ছে। হাতের 2 আঙুলে ধরে থাকা একটা সিগারেট থেকে ক্রমাগত ধোঁয়া উড়ে যাচ্ছে। একটু পরপর একটা করে লম্বা টান দিচ্ছে ও। হঠাৎ কি যেন মনে করে ও অট্ট হাসিতে ফেটে পড়ে। সব কটা নরকের কীটদের নরকে পাঠিয়ে দিলাম। এখন আমি মুক্ত, আমি মুক্ত, হ্যাঁ আমি মুক্ত। এখন আমার একটাই কাজ, ওই টাকার পাহাড়টাকে নিয়ে আসা। তারপর তারপর আমাকে আর কেউ পাবে না। একে হাসি বলা চলে না, বরং বলা যায় কোনো বুনো শক্তির আর্তনাদ। সে আর্তনাদ আস্তে আস্তে ঘর থেকে বাইরে বের হয়ে যায়, এরপরে রাস্তার ভিড়ে হারিয়ে যায়। হাসপাতালের 7 নম্বর চেম্বারে ঢুকে তল্লাশি করে নাজমুল, আশিক আর আরাজ চৌধুরী। এই চেম্বারেই আলতাফ খান বসত। আরাজ, এই চেম্বারে অন্তত 3 বার সার্চ করলাম। জানি না কি এমন তথ্য লুকিয়ে আছে, সেটা পাওয়া যাবে কি না তা নিয়েও আমার বেশ সন্দেহ আছে। পাওয়া যাবে কি বলছো? বলো পেয়ে গেছি। মানে পেয়ে গেছো মানে? আশিক দেখল আরাজ একটা ডেস্কের নিচে ঢুকে বসে আছে। সেখানে যেতেই দেখা গেল ফ্লোরে একটা কার্পেট বিছানো। সে কার্পেট সরাতেই মেঝেতে একটা 4 কোণা দাগ কাটা দেখা গেল। পাশেই একটা তালা। তালাটা একেবারে মেঝের সাথে লাগানো। নাও, এবার তালাটা ভাঙার ব্যবস্থা করো। চাবি তো আমাদের কাছে নেই। সাথে একজন কনস্টেবল এসেছিল। ও বেশ খানিক সময় চেষ্টার পরে তালাটা ভাঙল, আর তাতেই ঘটল আশ্চর্য এক কাণ্ড। ওই 4 কোণা দাগ কাটা জায়গাটা হঠাৎ ফাঁকা হয়ে এক পাশে সরে গেল, আর বেরিয়ে এলো একটা অন্ধকার পথ। সে পথ খাড়া মাটির নিচে ঢুকে গেছে। স্যার, এইসব কি? হাসপাতালের চেম্বারে পাতাল পথ? চলো দেখা যাক কি আছে এই অন্ধকার কুঠুরিতে। বাইরে তখন সন্ধ্যার অন্ধকার। সে অন্ধকার যেন এই পাতাল কুঠুরির অন্ধকারের কাছে হার মানে। 3 জনে 3টা টর্চ নিয়ে নেমে পড়ল। খাড়া পথে ভিতরে নামার জন্য একটা সিঁড়ি আছে। ভিতরে একেবারে গুমোট পরিবেশ। একটা আষ্টে বিকট গন্ধে বাতাস ভারী হয়ে আসে। প্রায় মিনিট খানেক পরে ওরা পায়ের নিচে মাটি অনুভব করল। এখানে ছোট একটা রুমের মতো করা হয়েছে। একটা হলুদ রঙের বাল্ব জ্বলে আছে। একপাশে একটা টেবিল
সেখানে প্রায় কয়েক শত প্রকারের ধারালো অস্ত্র। আর একটা কাঠের বাক্স আবিষ্কার করলো ওরা, সেটাতে টাকা বোঝাই করা। স্যার, এটাই হলো সেই জায়গা যেখানে বসে ওই 5 জন ডাক্তার অপকর্মগুলো করত। এই টেবিলে রেখেই শরীর থেকে গুরুত্বপূর্ণ পার্টসগুলো আলাদা করা হয়, আর ওটা হলো সেই অপকর্মের অর্জিত টাকা। আরাজ কথাটা শেষ করতে পারল না। ঠিক এই সময়ে পাশেই একটা শব্দ পাওয়া গেল। টর্চের আলো ফেলতেই চমকে ওঠে ওরা। সামনে ওটা কে? একটা মানুষ। হ্যাঁ, ওরা ঠিকই দেখছে, একটা মানুষ, সারা শরীর তার কালো কাপড়ে জড়ানো। আরাজ, ধরো ওকে! আরাজ ওর পিছু নিল। ওই অজ্ঞাত লোকটা এক লহমায় ভ্যানিশ হয়ে যায়। দিকবিদিক শূন্য হয়ে আরাজও ছুটতে থাকে। আরাজ একটা সময় দেখতে পায় সে খোলা আকাশের নিচে দাঁড়ানো। এটা কি হলো? আমি ওই পাতাল থেকে বের হলাম কখন? আরাজ তার টর্চের আলোটা নিচে ফেলতেই চমকে ওঠে। হাসপাতালের কবরস্থানে যে কবরটা খোঁড়া অবস্থায় পাওয়া গেছে, ও সেখান থেকে বের হয়েছে। পাতালের পথটা এসে এই কবরের সাথে মিলেছে। এই সময় দেখা যায় দূর থেকে টর্চের আলো ফেলে আশিক এগিয়ে আসছে, শক্ত করে ধরে আছে একজনকে। আরাজ, এটাই আসল খুনি। সদর দরজা থেকে পালাচ্ছিল, কিন্তু আমরা যে ওখানে আগেই ছিলাম সেটাই জানতে পারিনি। হ্যাঁ, পাতালের কুঠুরিটার পথ এসে এই কবরের সাথেই মিলেছে। ও এখান থেকেই পালিয়েছে। চলো, বাকিটা না হয় এর মুখ থেকেই শুনবো। রাতে ওই অজ্ঞাত লোকটাকে থানায় নিয়ে বসা হলো। ওর মুখের ওপর থেকে কালো কাপড়টা সরাতেই আতকে ওঠে সবাই। এটা কি কোনো মানুষ? মানুষের মুখ কি এত কুৎসিত হয়? সারা মুখে কাটা ছেঁড়ার দাগ, কপাল, গাল, মুখ সহ বিভিন্ন জায়গায় অফুরন্ত সেলাইয়ের দাগ। আমি ওকে কোথায় যেন দেখেছি আরাজ, কিন্তু ঠিক মনে করতে পারছি না। আমি বলছি আশিক, ওর ছবি আমরা মিলির বাড়ি থেকে আনা সেই ফাইলের ভিতর দেখেছি। ওই 5 জন ডাক্তারের ছবির মধ্যে যার সাথে আমরা কোনো কন্ট্যাক্ট করতে পারিনি, এটাই হলো সেই ডক্টর। কি তাই না ডক্টর আজম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ডাক্তার রফিক আজম। আমি এই খুনগুলো করেছি। যাদের খুন করেছি তারা কেউ মানুষ ছিল না, এক একটা নরকের কীট ছিল। আমি ওদের শেষ করে কোনো ভুল করিনি। ভুল নাকি সঠিক সেটার বিচার না হয় আদালত করুক। আপাতত সব সত্যি আমাদের বলুন, একদম গোড়া থেকে। গোড়া থেকে বলতে কিন্তু একেবারে নারী নক্ষত্র সব জানতে চাই। একটু সময় নিল ডক্টর রফিক আজম। এরপরে তার সামনে রাখা গ্লাসটার জল ঢকঢক করে খেয়ে নিল। তারপর 2 বার বড় করে 2টা শ্বাস নিয়ে বলতে শুরু করলো। 13 বছর আগে যখন এই হাসপাতালে আমার পোস্টিং হয়, তখন স্ত্রীকে নিয়ে এই শহরে এসে উঠি। একটা ছোট বাসা ভাড়া করে থাকতাম। পরিবার, প্রতিবেশী, কর্মস্থলের সহকর্মী সব মিলিয়ে বেশ ভালো সময় কাটছিল। হঠাৎ একদিন দেখি ওই 7 নম্বর চেম্বারে একটা রোগী নিয়ে 4 জন ডাক্তার ঢুকলো। খানিক পরে ডাক্তাররা বেরিয়ে এলেও ওই রোগীকে আর দেখা গেল না। আমার সন্দেহ হয়। আমি সবসময় চীনে জোকের মতো ওদের পেছনে লেগে থাকি, আর আমার সন্দেহই সত্যি হয়। ওই ডাক্তাররা মানব অঙ্গ প্রত্যঙ্গ পাচারের সাথে যুক্ত ছিল। পাতাল ঘরের চাবি পেয়ে আমি ওদের পাতাল ঘর পর্যন্ত পৌঁছে যাই, কিন্তু ওরা টের পেয়ে যায় আর আমাকে আটকে ফেলে। আচ্ছা, ওয়েট, আপনি তো আর ওদের কার্যক্রম দেখে ফেলেননি, তাহলে ওরা আপনাকে আটকালো কেন? আমাকে আটক করা অন্য এক কারণ ছিল। ওদের একজন লোক দরকার ছিল যে এইসব রোগীদের দেহ থেকে গুরুত্বপূর্ণ পার্টসগুলো বের করবে। সেই থেকে আমাকে দিয়ে ওরা এই কাজ করাতো। আমার স্ত্রী আর এক ছোট বাচ্চা ছিল। আমি যখন কাজ করতে চাইতাম না, তখনই আমাকে ভয় দেখাতো যে আমার স্ত্রী আর বাচ্চাকে ওরা মেরে ফেলবে। টানা 13টা বছর ওই অন্ধকার কূপে বসে কষ্ট পেয়েছি। কত নিরীহ মানুষকে মারতে হয়েছে। শুধুমাত্র নিজের পরিবারের কথা ভেবে আমি কয়েক শত পরিবারকে নিমিষে ধ্বংস করে দিয়েছি। আচ্ছা, ওরা এই চালানগুলো বাইরে পাঠাতো কি করে? ওই কবর থেকে। ওটা বিশেষ পদ্ধতিতে বানানো, যার ঢাকনা খোলা ও আটকানো যায়। বাইরে থেকে দেখে মনে হবে একটা সাধারণ কবর, কিন্তু ওর রহস্য তো কেউ জানতো না। পাচারকারীদের থেকে একজন কবর জিয়ারত করার নাম করে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে যেত, আর সব টাকা জমা থাকতো ওই পাতাল ঘরেরই একটা তালাবদ্ধ বাক্সে। আচ্ছা, বুঝলাম।
কিন্তু হঠাৎ করে ওদের ওপর আপনার এত রাগ হলো কেন? কি করেছিল ওরা? ওরা যা করেছে তা বোধহয় নরকের কীটের থেকেও অধমতম কাজ। পরপর কয়েকজন রোগী গুম হওয়ার কিছুদিনের জন্য আর কোনো রোগী এলো না। এই সময়ে ওরা আমার স্ত্রীকে তুলে আনে। ওরা জানে এই শহরে আমি ছাড়া আমার স্ত্রীর আর কেউ নেই। আমাদের ডাক্তারি বিদ্যায় একটা হিপনোটিজম মেডিসিন আছে। ওই মেডিসিনের প্রয়োগ করা হয় আমার উপর। তখন আমি আর নিজের ভিতর থাকি না, নিজের উপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। ওরা যা বলে তাই করতে থাকি, আর আমি নিজ হাতে খুন করি আমার স্ত্রীকে। শরীরের সব গুরুত্বপূর্ণ পার্টস বের করে ওদের হাতে দিয়ে দেই। যখন জ্ঞান আসে তখন আমার নিজের উপর ঘেন্না করতে থাকে। নিজেকে যত নির্যাতন করা যায় আমি করেছি, কিন্তু তখন আমার মাথায় আসে প্রতিশোধের কথা। এক মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলি যে যারা আমার স্ত্রীকে সহ আমার গোটা পরিবারকে আমাকে দিয়ে শেষ করেছে তাদের আমি ছাড়ব না। বুঝলাম। এবার বলুন, এমন পারফেক্ট প্ল্যান কিভাবে আপনার মাথায় এলো? আর সবচেয়ে বড় কথা, ওই পাতাল ঘর থেকে বের হলেন কি করে? ওর চাবি নিশ্চয়ই আপনার কাছে ছিল না। এক রাতে ওই কবরের উপর ঢাকনাটাতে ঠনঠন আওয়াজ পাই, আর কিছুক্ষণের মধ্যে দেখলাম সেই ঢাকনা ভেঙে ভিতরে চাঁদের আলো পড়েছে। একটা ছায়ামূর্তি একটু তফাতে সরে গেল। আমি আর দেরি না করে সুযোগের সদ্ব্যবহার করলাম। আমাকে কবর থেকে বের হতে দেখে হয়তো ওই লোকটা ভয় পেয়েছিল, এই জন্য আর কাছে ঘেঁষেনি। আপনি যাকে দেখেছেন সে শিবলু। ওই কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে বিক্রি করে দেয়, আর হয়তো সে ওই কবরটাতেও কঙ্কালের খোঁজেই গিয়েছিল, আর যার কারণে আপনার পালানোর সুযোগ মেলে। প্রথমে সিদ্ধান্ত নেই আগে ওই আলতাফ খানকে মারব। আমি বের হয়েও আবার ফিরে আসি, তবে তা সদর দরজা দিয়ে। সুযোগ বুঝে আলতাফ খানের চেম্বারে ঢুকে ওনার গ্লাসে বিষ মিশিয়ে দেই। আর পরে ওকে মারতে আমার কোনো বেগ পেতে হয়নি। পরের খুনটাও একইভাবে করেছে, কিন্তু শেষ দুটোকে আর বিষ দেওয়ার সুযোগ হয়নি। আমি চেয়েছিলাম ওদের যতটা পারি কষ্ট দিব। আচ্ছা, এই মিলির কেসটা কি? ওকে কি আপনি টাকা দিতেন? আর ওকে তো আপনিই মেরেছেন, তাই না? হ্যাঁ, ওই আলতাফকে খুন করার পরে টাকার তালাবন্ধ বাক্সটি আমি পেয়ে যাই। ওই ফাইলটা রাখার জন্য মিলিকে টাকা দিতাম, যাতে ফাইল অন্য কারো হাতে না যায়। আর মিলিকে মারার ইচ্ছে ছিল না আমার, কিন্তু এক সময় ও বড় বেশি লোভী হয়ে ওঠে। রাতে আমি ওই কবরের ভিতরেই ঘুমাই। এক রাতে মিলি এসে বলে ওর পিছনে পুলিশ লেগেছে, প্রতি মাসে ওর 1 লাখ টাকা চাই, না হলে ওই ফাইল পুলিশের হাতে দিয়ে দিবে। এরপরে আমি ওকে 1 লাখ টাকার বান্ডেল দিই ঠিকই, কিন্তু সে টাকায় বিষ মিশানো ছিল। ও বাসা পর্যন্ত যাওয়ার আগেই রাস্তায় পড়ে যায়, আর আমি ওকে খুনি সাজিয়ে সরে পড়ি। আপনার এই কাজটা ঠিক বুঝতে পারলাম না। এই ফাইলটা অন্য কারো হাতে গেলে এমনিতেই তো ওই ডাক্তারদের শাস্তি হতো, ওরা আইনের হাতে ধরা পড়ে যেত। আপনি কেন শুধু শুধু ওই ফাইলটাকে লুকোতে গেলেন? আমি কোনো আইনের কথা জানি না। আমি ওই নরকের কীটদের নিজের হাতে শেষ করব বলে শপথ করেছিলাম। মিলির কাছে ফাইল আটকে রেখে আমি ওদের শেষ করেছি। আচ্ছা, এই মিলির বাড়িতে যে ভিডিওর পেন ড্রাইভটা আমরা পেলাম, ওই ভিডিওটা কিভাবে এলো? ওর পেছনে কি আপনারই হাত আছে? হ্যাঁ আছে, ওটা এডিট করা ভিডিও। জাস্ট আপনাদেরকে অন্যদিকে চালিত করার জন্য করেছিলাম, যাতে করে শেষ মুহূর্তেও ফেঁসে যায় আর আমি বেঁচে যাই। কিন্তু তা তো হলো না। তবুও আমি তো আমার শপথ, সেই শপথ রেখেছি। আমি এখন মুক্ত মুক্ত। বলতে বলতে এই লোক বিকট অট্ট হাসিতে ফেটে পড়ল। সে হাসিতে কোনো অনুশোচনা নেই, কোনো মায়া মমতা নেই, কোনো আনন্দ নেই। আছে কেবল 13 বছরের নরক যন্ত্রণার ছাপ। থানা থেকে ওরা বের হয়ে যায়। সকাল হয়ে গেছে। রাস্তায় গাড়ি চলতে শুরু করেছে। রাস্তার পাশে দাঁড়িয়ে আরাজ চৌধুরী নাজমুলকে বলে, পুরুষ মানুষ তার পরিবারকে ঠিক কতটা ভালোবাসে তা বোধহয় এই ডক্টর আজম আরও একবার প্রমাণ করে গেল। একটানা 13টা বছর এই নরক যন্ত্রণা ভোগ করেছে। এমন মানুষকে বুকে টেনে নিতে মন চায় যারা নিজের কথা না ভেবে
অন্যের কথা ভাবে। কিন্তু কি বলতো, এই ধরনের মানুষেরা সবার ধরা ছোঁয়ার বাইরে, এদের কেবল অনুভব করতে হয়। একটা ট্যাক্সি এসে ওদের ঠিক সামনে থামে আর ওরা টুক করে সেটাতে উঠে পড়ে। এরপরে রাস্তায় অন্য গাড়ির মতো ওদের গাড়িটাও ছুটে চলে যায়। কণ্ঠ সাহিত্য চ্যানেলে আজকে শুনলেন কুশল মণ্ডলের কলমে পাতাল ঘরের হত্যাকারী। কেমন লাগলো আমাদের পরিবেশনা জানাতে কিন্তু ভুলবেন না। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে কণ্ঠ সাহিত্য চ্যানেলে। টিল দেন, সাবস্ক্রাইব টু কণ্ঠ সাহিত্য চ্যানেল and do not forget to press the bell icon for notifications.